গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা দেখবো 13 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2026 সালের উইম্বলেডন চ্যাম্পিয়নশিপের মহিলা সিঙ্গেলস ফাইনালে কে তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন? লিন্ডা নোস্কোভা। চেক রিপাবলিকের লিন্ডা নোস্কোভা চেক এরি ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7 আর 6-3 করে পরাজিত করে 2026-এর উইম্বলেডন চ্যাম্পিয়নশিপের মহিলা সিঙ্গেলস খেতাব জিতেছেন। এটা এই নোস্কোভার কেরিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম। মাত্র 21 বছর 236 দিন বয়সে চ্যাম্পিয়ন হয়ে নোস্কোভা 2011 সালে পেট্রা কভিতোভার পর উইম্বলেডন ইতিহাসের কনিষ্ঠতম মহিলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। এস অশ্বত ভারতের কততম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? এস অশ্বত ইনি 98তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন। 2026 সালের জুলাইয়ে আয়োজিত পুনে আন্তর্জাতিক জিএম টুর্নামেন্টে তার তৃতীয় তথা শেষ গ্র্যান্ডমাস্টার নর্মটি অর্জন করেন। ভারতের শীর্ষ দাবা মানচিত্রে তামিলনাড়ুর 38তম গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব লাভ করেছেন। এরপরে কোন দেশ 2027 সালের জুন মাসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গভর্নেন্সের ওপর একটা বৈশ্বিক এআই সামিট অর্থাৎ গ্লোবাল এআই সামিট 2027 আয়োজন করতে চলেছে? সুইজারল্যান্ড। এই আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনটা সুইজারল্যান্ডের অন্যতম প্রধান কূটনৈতিক কেন্দ্র জেনেভাতে অনুষ্ঠিত হতে চলেছে। 2026 সালের 8ই জুলাই জেনেভায় অনুষ্ঠিত এআই ফর গুড গ্লোবাল সামিট এর উদ্বোধনী ভাষণে সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলের অ্যালবার্ট রোস্টি এই আয়োজক দেশের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এই সামিটের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বজুড়ে এআই গভর্নেন্স, নির্ভরযোগ্য এআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল, নিরাপদ আর মানবকেন্দ্রিক ব্যবহারের জন্য একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা। 2023 সালের ব্লেসলে পার্ক যুক্তরাজ্য, এর আগেরগুলো যেগুলো যেখানে যেখানে হয়েছিল আর কি। 2026-এর হয়েছিল সিওলে দক্ষিণ কোরিয়া, 2025-এ ফ্রান্সের প্যারিসে, 2026-এ নতুন দিল্লি ভারত, আর এরপরে 2027-এ জেনেভা, 2028-এ সংযুক্ত আরব আমিরাতস। আর আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই, জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অলরেডি পাবলিশ হয়েছে, তোমরা ইবুক সেকশনে গিয়ে দেখতে পারো। আর রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস মক তোমাদের 15টা সেট দেওয়া হয়েছে, সমাধান এবং ব্যাখ্যা সহ। এগুলো তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের টেস্ট সিরিজেই আসে, আর সেখানে তোমরা এই টেস্ট সিরিজ অপশানেই দেখবে আরআরবি গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের সমস্ত সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন তোমাদেরকে দেওয়া আছে সম্পূর্ণ বাংলাতে। বাকি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের এই ব্যাচগুলো চলছে বর্তমানে। রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল মেন, আপার প্রাইমারি টেট, তোমাদের প্রয়োজন মতো এগুলোতে যুক্ত হতে পারো। আর এগুলোর জন্য কনসালটেশনের দরকার হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া মিসলেনিয়াস পঞ্চায়েত পরীক্ষার ব্যাচও তোমাদের চলছে, এগুলো তোমরা ডেমো ক্লাস কোর্স সেকশনে এলেই দেখতে পাবে। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোর্স সেকশনে ভিজিট করো। নেক্সট দেখবো, ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ কোন বিভাগ জাতীয় তাঁত দিবস বা ন্যাশনাল হ্যান্ডলুম ডে উদযাপনের অংশ হিসেবে ওয়েভিং ইনোভেশন টাইটেলে হ্যান্ডলুম হ্যাকাথন 2026 চালু করেছে? অফিস অব দ্য ডেভেলপমেন্ট কমিশনার। দেখো, 2026-এর 8ই জুলাই বস্ত্র মন্ত্রকের অধীনস্থ অফিস অব দ্য ডেভেলপমেন্ট কমিশনার দেশব্যাপী হ্যান্ডলুম হ্যাকাথন 2026 চালু করেছে। জাতীয় স্তরের এই ইনোভেশন চ্যালেঞ্জটার নামকরণ করা হয়েছে উইভিং ইনোভেশন। এই হ্যাকাথনটা মূলত জাতীয় তাঁত দিবস বা ন্যাশনাল হ্যান্ডলুম ডে 2026 উদযাপনের একটা অংশ হিসেবে যুক্ত করা হয়েছে। তাঁত শিল্পের প্রযুক্তি, নকশা, উদ্যোক্তা তৈরি এবং টেকসই সমাধানের ওপর জোর দেওয়ার লক্ষ্যে ডিজাইন আর অপারেশন উদ্ভাবন, বাজার অ্যাক্সেস আর ডিজিটাল ইন্টিগ্রেশন, স্থায়িত্ব আর পরিবেশগত প্রভাব, আর তাঁতিদের জীবিকার আর্থিক অন্তর্ভুক্তি, এই 4টে বিশেষ থিম। এরপরে সিলভারস্টোন সার্কিটে অনুষ্ঠিত ফর্মুলা 1 ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2026 প্রতিযোগিতায় কোন রেসার চ্যাম্পিয়ন হয়েছে? চার্লস লেক্লার্ক। 2026 ফর্মুলা 1 বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই নবম রাউন্ডের প্রতিযোগিতাটা ইংল্যান্ডের নর্থ হ্যাম্পটনশায়ারের বিখ্যাত সিলভারস্টোন সার্কিটে অনুষ্ঠিত হয়েছিল। এটা 2026 মরশুমে চার্লস লেক্লার্কের প্রথম জয় এবং তার কেরিয়ারের নবম ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স জয়। মার্সিডিজ দলের জর্জ রাসেল এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন, আর ফেরারি দলের লুইস হ্যামিল্টন তৃতীয় স্থান অর্জন করেছেন।
এরপরে ভারত আর ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী কোন বিশেষ ভিশন বা যৌথ রূপরেখা উন্মোচন করেছেন? গঙ্গা মহাকাম ভিশন। দেখো, গঙ্গা এই দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রী একটি উচ্চভিলাষী গঙ্গা মহাকাম ভিশন উন্মোচন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইন্দোনেশিয়ার পার্লামেন্টে ভাষণ দিয়েছেন। আর তিনি জাভা দ্বীপের ইয়োগিয়াকার্তায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রাম্বাবানান মন্দির পরিদর্শন করেন। এই জায়গাটা থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন আসে, এই প্রাম্বানান টেম্পল এটা কোথায় রয়েছে? আচ্ছা, এবারে এই প্রাম্বানান মন্দির কমপ্লেক্সের পুনরুদ্ধার কাজটা ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পরিচালনা করবে। এরপরে ভারতের কোন কিংবদন্তি প্রাক্তন টেনিস তারকাকে এশিয়ান টেনিস ফেডারেশন তাদের নতুন প্লেয়ার অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে? লিয়েন্ডার পেজ। এশিয়া মহাদেশ জুড়ে তৃণমূল স্তরে মানে গ্রাউন্ড লেভেলে টেনিসের প্রসার, যুব সমাজকে উৎসাহিত করা এবং টেনিস খেলাকে আরও শক্তিশালী করাই এই নিয়োগের মূল উদ্দেশ্য। আর 1996 সালের আটলান্টা অলিম্পিকে পুরুষদের সিঙ্গেলসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ইনি। অলিম্পিক টেনিস পদক পাওয়া ভারতের একমাত্র খেলোয়াড় লিয়েন্ডার পেজ। ডাবলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর খেলোয়াড় ছিলেন এবং কেরিয়ারে মোট 18টা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। টেনিসের ডাবলস আর মিক্সড ডাবলস উভয় ক্যাটাগরিতেই কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেছেন। 1990 থেকে 2006 সালের মধ্যে তিনি এশিয়ান গেমসে 5টা সোনা সহ মোট 8টা পদক জিতেছেন। ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার তাকে অর্জুন পুরস্কার 1990-এ, রাজীব গান্ধী খেলরত্ন 1996-97 সেশনে, 2001 সালে পদ্মশ্রী এবং পদ্মভূষণ 2014-তে এই উপাধিগুলোতে ভূষিত করেছে। 2024 সালে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে স্থান পান। এরপর ভারতের রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুল শিক্ষার মান মূল্যায়নের জন্য শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিওএসিএল বিভাগ কত সালে প্রথম এই পারফরম্যান্স গ্রেডিং ইন্ডেক্স চালু করেছিল? 2017 সালে ইন্ডেক্সটা চালু করে। ঠিক আছে, 2026 জুলাই মাসে ভারতের শিক্ষা মন্ত্রক রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য এই পিজিআই 2.0S এবং জেলাগুলোর জন্য পিজিআই ডি রিপোর্ট প্রকাশ করেছে। বিগত বছরগুলোর মতো এই বছরও কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সূচকের সর্বোচ্চ পারফরমেন্স গ্রেড অর্জন করতে পারেনি। স্কুল শিক্ষার সাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালিত এই সূচকটা মূলত 2017 সালে রাজ্যগুলোর স্কুল শিক্ষার মান পরিমাপের জন্য চালু করা হচ্ছিল। গ্রেডিং আর সূচকের মূল্যায়ন কাঠামো কিভাবে করা হয়, মানে কাঠামোটা কিরকম রয়েছে? এটা হচ্ছে একটা সূচক বিভিন্ন রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কার্যকারিতাকে বিভিন্ন গ্রেড বা স্তরে বিভক্ত করে মূল্যায়ন করে। এই গ্রেডিং পদ্ধতির ফলে একাধিক রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে একই পারফরমেন্স ব্র্যান্ডের অধীনে স্থান পাওয়ার সুযোগ পায়। এরপরে কোন রাজ্য 8ম খেলো ইন্ডিয়া ইউথ গেমস আয়োজন করতে চলেছে? 8th খেলো ইন্ডিয়া ইউথ গেমস এটা তেলেঙ্গানা করতে চলেছে। 2026 সালের 8ই জুলাই কেন্দ্রীয় যুব বিষয়ক আর ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ঘোষণা করেছেন যে তেলেঙ্গানার 8ম খেলো ইন্ডিয়া ইউথ গেমস আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শী চিন্তাভাবনার সাথে সঙ্গতি রেখে তৃণমূল স্তরের ক্রীড়া প্রতিভাকে চিহ্নিত করা এবং তাদের লালন করাই এর প্রধান উদ্দেশ্য। 7ম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 সালের মে মাসে বিহার দ্বারা আয়োজিত হয়েছিল। এই সংস্করণে মহারাষ্ট্র সামগ্রিক চ্যাম্পিয়ন হয়েছিল আর এরপর যথাক্রমে হরিয়ানা, রাজস্থান স্থান পেয়েছিল। এরপরে কিরগিজস্তানের বিশেকে ভারতের যৌথ সহযোগিতায় কোন আন্তর্জাতিক সভ্যতা অধ্যয়ন কেন্দ্রটার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে? মানস এবং মহাভারত। কিরগিজস্তানের বিশকেকে মানস আর মহাভারত নামক একটা আন্তর্জাতিক সভ্যতা অধ্যয়ন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রটা কিরগিজস্তানের মানস ন্যাশনাল একাডেমি এবং নতুন দিল্লির সেন্টার ফর স্টাডিজ অফ ইন্টারন্যাশনাল রিলেশনসের যৌথ সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কিরগিজস্তানের জাতীয় মহাকাব্য মানসের সর্বপ্রথম হিন্দি অনুবাদ প্রকাশ করা হয়েছে। মানস হচ্ছে কিরগিজস্তানের একটা প্রাচীন বীরত্ব গাথা এবং এটা বিশ্বের দীর্ঘতম মৌখিক মহাকাব্যগুলোর মধ্যে অন্যতম। মহাভারত হচ্ছে প্রাচীন ভারতের অন্যতম প্রধান সংস্কৃত মহাকাব্য। এই কেন্দ্রটা মূলত এই দুই মহাকাব্যের ঐতিহ্য, ইতিহাস আর সংস্কৃতি নিয়ে তুলনামূলক গবেষণা করবে। কিরগিজ লেখক মার বাইজিয়েভের রাশিয়ান কাব্যিক রূপান্তরের উপর ভিত্তি করে ভারতীয় পণ্ডিত অধ্যাপক হেমচন্দ্র পাণ্ডে আর অধ্যাপক রমাকান্ত দ্বিবেদী এই হিন্দি অনুবাদটা তৈরি করেছে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। তামিলনাড়ুর বিখ্যাত ফসল কাটার উৎসব পোঙ্গলের সময়
জালিকাট্টু নামক ষাঁড় নিয়ন্ত্রণ খেলাটা আয়োজিত হয়? আর আরব সাগরের রানী বা কুইন অফ দ্য আরবিয়ান সি ভারতের কোন বিখ্যাত বন্দর শহরকে বলা হয়? এটা হয়ে যাবে কোচি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের দাক্ষিণাত্য লাভা ট্র্যাক্টে কোন ধরনের মাটি প্রাথমিকভাবে পাওয়া যায়? পথের পাঁচালী উপন্যাসের প্রধান চরিত্রের নাম কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 12 জুলাই 2026 কি ছিল 2024-25 বছরের জন্য ঘোষিত উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025-এ পুষ্টিমার ঘাবেলি সঙ্গীত ঐতিহ্যের জন্য আহমেদাবাদের কোন পণ্ডিতকে সম্মানিত করা হয়েছে? আচার্য শ্রী রণছোড়লালজি গোস্বামী। এরপর 2026 সালে থাইল্যান্ডের দোনিয়াং থং প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রায় 2000 বছরের পুরানো দুটো সোনার আংটি পাওয়া গেছে। এই আংটি দুটো কোন দেশের প্রাচীন সংস্কৃতির সাথে যুক্ত? ভারত। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তাদের সরকারি স্কুলগুলোর পরিকাঠামোগত মানোন্নয়ন আর আধুনিকীকরণের লক্ষ্যে মিশন কায়াকল্প চালু করেছে? দিল্লি। প্লাস্টিক পুনর্ব্যবহার আর টেকসই পরিবেশের লক্ষ্যে তৃতীয় গ্লোবাল কনক্লেভ অন প্লাস্টিক রিসাইক্লিং অ্যান্ড সাস্টেনেবিলিটি ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লি। ভারতের কোন শহরে দেশের প্রথম কাঁচের ছাদ বিশিষ্ট ইনডোর বোটানিক্যাল গার্ডেন তৈরি হতে চলেছে? পাটনা। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এ 27তম সদস্য দেশ হিসাবে কোন দেশ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে? বাংলাদেশ। আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস কোন রাজ্যে 2500 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি মিসাইল উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? মধ্যপ্রদেশ। নতুন দিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সমবায় ক্ষেত্রের প্রসারে কোন নতুন কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছেন? সমবায় জীবন বীমা কোম্পানি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা যৌথভাবে দিল্লির পরিবেশ রক্ষায় কোন মেগা বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেছেন? মিশন 70 লাখ বৃক্ষরোপণ। কোন নদী প্রকল্পের পেমেন্ট বিবাদ মেটাতে মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং মহারাষ্ট্র এই 4 রাজ্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে? নর্মদা প্রকল্প। কর্ণাটকের কালাবুর্গির শরণবাস সভা বিশ্ববিদ্যালয় কোন দেশের ইন্ডাস্ট্রিয়াল ইউনিভার্সিটি অব হোচি মিন সিটির সাথে 5 বছরের জন্য একটা শিক্ষাগত চুক্তি স্বাক্ষর করেছে? ভিয়েতনাম। 2026-27 শিক্ষাবর্ষে পাঞ্জাব সরকার কর্তৃক চালু করা তফসিলি জাতি ছাত্রদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যোজনায় আবেদনের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় কত টাকা নির্দিষ্ট করেছে? 2,50,000 টাকা। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।